সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। করোনা বিপর্যয়ের পর অবশেষে সীমান্ত খুলল ইউরোপের দেশগুলোর। 2.5 মাস পর সর্বনিম্ন মৃত্যু যুক্তরাষ্ট্রে, বিশ্বে আক্রান্ত ছাড়ালো 80 লাখ। চীনে দ্বিতীয় দফায় করোনা মহামারী, এবার হটস্পটে রাজধানী বেইজিং। বিস্তার ঠেকাতে শুরু গণনমুনা পরীক্ষা। সীমান্ত ঘিরে বাড়ছে ভারত নেপাল উত্তেজনা, চীনের ইন্ধন অভিযোগ দিল্লির, দ্বিপাক্ষিক সংকট বলছে কাঠমান্ডু। এসব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। আজ থেকে খুলল ইউরোপের সীমান্ত। এটিকে বিজয়ের প্রথম ধাপ আখ্যা দিলেও দ্বিতীয় দফায় কোভিড-19 ফিরতে পারে এমন হুঁশিয়ারি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এদিকে রুশ প্রেসিডেন্টের মন্তব্য, ভঙ্গুর সরকার ব্যবস্থার কারণেই কোভিড-19 বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। পুরো দমে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে প্রস্তুত ফ্রান্স। চলতি মাসের শুরু থেকেই সীমিত পরিসরে ক্যাফে, রেস্তোরাঁ খোলার অনুমতি পেয়েছিলেন ব্যবসায়ীরা। সোমবার থেকে কঠোর সেই বিধিনিষেধও তুলে নেওয়া হলো। এটিকে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রথম বিজয় আখ্যা দিলেও প্রেসিডেন্টের শঙ্কা, দ্বিতীয় দফায় ফিরতে পারে মহামারী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন অধ্যায় শুরু করলো ফ্রান্স। সব ক্যাফে, হোটেল, রেস্তোরাঁর ওপর থেকে উঠে গেল বিধিনিষেধ। এমনকি ইউরোপের অভ্যন্তরে চলাচল করতে পারবেন পর্যটকরা। 22 জুন থেকে শিশুরা যেতে পারবে স্কুলে। তবে সামান্য ভুলের কারণে দ্বিতীয় দফায় ফিরতে পারে মহামারী, হতে পারে আরও ভয়াবহ। ধারাবাহিকভাবে মহামারী থেকে ইউরোপের উত্তরণ ঘটায় খুলছে সেনজেন সীমান্ত। গ্রিস নিজ মহাদেশের পাশাপাশি যেসব রাষ্ট্র অনেকটাই করোনামুক্ত তাদের জানাচ্ছে স্বাগতম। তবে বিস্তার রোধে স্পেন ও চেক প্রজাতন্ত্র বহাল রেখেছে কিছু বিধিনিষেধ। 21 জুন থেকে ইউরোপের দেশগুলোর সাথে সীমান্ত খুলে দিচ্ছে স্পেন। সেদিনই জরুরি অবস্থারও অবসান ঘটছে। সেক্ষেত্রে পর্যটকদের ওপর 14 দিন কোয়ারেন্টাইনে থাকার খড়গ নেই। তবে জুলাই পর্যন্ত বহাল থাকবে পর্তুগালের সাথে সীমান্ত বিষয়ক কড়াকড়ি। অর্থনীতিকে গতিশীল রাখার স্বার্থে চলতি মাসে লকডাউন শিথিল করেছে রাশিয়াও। প্রেসিডেন্ট পুতিনের দাবি, ভঙ্গুর সরকার কাঠামোর জন্য এখনও ভুগছে যুক্তরাষ্ট্র। নানামুখী সমস্যা এবং নিম্নমুখী প্রাণহানির মধ্যেই দৃঢ়চিত্তে করোনা ভাইরাস মোকাবেলা করছে রাশিয়া, কিন্তু যুক্তরাষ্ট্রে ঠিক উল্টো চিত্র। কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণেই মহামারী সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি। মৃত্যু সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেগতিক অবস্থায় ব্রাজিল। তবুও অর্থমন্দা, দারিদ্র্য দূরীকরণের স্বার্থে কাজে নেমেছেন বাসিন্দারা। বাকি লাতিন দেশগুলোতে ধীরে হলেও বাড়ছে সংক্রমণ, প্রাণহানিও ঊর্ধ্বমুখী। মহামারী মোকাবেলায় ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন চিলির স্বাস্থ্যমন্ত্রী। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 2.5 মাস পর করোনা ভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 326 জন। 25 মার্চের পর এটি সর্বনিম্ন প্রাণহানি। নতুন রোগী শনাক্ত হয়েছেন 20,000-এর কাছাকাছি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 24 ঘন্টায় 3,248 জন মারা গেছেন। শনাক্ত 1,22,000-এরও বেশি। ব্রাজিলে গেল কদিনে ধরেই 3 অঙ্কে বহাল প্রাণহানি। 24 ঘন্টায় মারা গেছেন 600। মৃত্যু আর সংক্রমণের দিক থেকে লাতিন দেশটি এখনও দ্বিতীয় অবস্থানে। বর্তমান হটস্পট মেক্সিকোয় একদিনে 424 জনের মৃত্যুতে মোট প্রাণহানি প্রায় 17,000। এদিকে লকডাউন প্রত্যাহারের পরও ইউরোপের দেশগুলোয় প্রায় শূন্যের কোঠায় দৈনিক মৃত্যুহার। বিশ্বজুড়ে নোভেল করোনা ভাইরাসে 4,36,000-এর কাছাকাছি প্রাণহানি। সংক্রমণ এখন 80 লাখ ছাড়ালো। ভারতে 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছে 321 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত 9,500-এর বেশি প্রাণহানি। শনাক্ত 11,000-এরও বেশি রোগী, যার মধ্যে রাজধানী নয়াদিল্লিতে একদিনে রেকর্ড 56 জনের মৃত্যু হয়েছে। তৃতীয় দিনের মতো বহাল 2,000-এর ওপর রোগী শনাক্ত। দিল্লিতে মোট প্রাণহানি 1300। অবশ্য দ্রুত হারে সংক্রমণ আর মৃত্যুর দিক থেকে এগিয়ে মহারাষ্ট্র। রাজ্যটিতে 1 লাখের বেশি মানুষ আক্রান্ত, 4,000-এর কাছাকাছি মৃত্যু।
এরই মাঝে রাজ্যের সীমিত আকারে চালু হলো অভ্যন্তরীণ ট্রেন চলাচল। দেশটিতে 3,33,000-এর মতো সংক্রমিত। চীনে একদিনে আবারও 49 করোনা রোগী শনাক্ত। এদের 10 জনই বিদেশ ফেরত, বাকিরা স্থানীয় বাসিন্দা। নতুন শনাক্তদের 36 জনই বেইজিংয়ের। দ্বিতীয় দফায় সংক্রমণের কেন্দ্র হয়ে ওঠা রাজধানীতে নেওয়া হলো কঠোর পদক্ষেপ। শুরু হয়েছে গণনমুনা পরীক্ষা। সংক্রমণের উৎসস্থল হিসেবে চিহ্নিত পাইকারি বাজারটি এখনও বন্ধ। বাজার সংশ্লিষ্ট সবাই কোয়ারেন্টিনে। আশেপাশের 11টি আবাসিক এলাকায় অব্যাহত লকডাউন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানও। পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে বেইজিং জেলা প্রশাসনের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বেশ কয়েকজনকে আনা হয়েছে শাস্তির আওতায়ও। সীমান্ত নিয়ে কূটনৈতিক সামরিক উত্তেজনা বেড়েই চলেছে ভারত আর নেপালের। বিতর্কিত 3 এলাকাকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্তির ঘটনায় চীনের সম্পৃক্ততা থাকার অভিযোগ ভারতীয় বিশ্লেষকদের। তবে বিষয়টিকে দ্বিপাক্ষিক সংকট বলছে কাঠমান্ডু। সংকটের শুরু হিমালয়ের পাহাড়ি এলাকায় ভারতের সড়ক নির্মাণ নিয়ে। ভারতের উদ্যোগে লিপুলে কালাপানি এলাকার প্রায় 80 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের পরই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে কাঠমান্ডু। দাবি বিতর্কিত এলাকা দুটির মালিকানা নেপালের। কোনোভাবে 1 ইঞ্চি জমি ভারতের অধীনে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির নেতারা। তারই ধারাবাহিকতায় শনিবার নতুন মানচিত্রের অনুমোদন দিয়ে পার্লামেন্টে বিল পাশ করে নেপাল, যেখানে বিতর্কিত লিপুলেক, কালাপানি এবং লিম্পুয়াধুয়ার বিস্তীর্ণ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মানচিত্রে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন চীনের হস্তক্ষেপের কারণেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে নেপাল। নেপালের এমন সিদ্ধান্ত কূটনৈতিকভাবে ভারতকে ধাক্কা দিয়েছে, এটা মানতেই হবে। আরও আগেই বিষয়টি সমঝোতায় উদ্যোগী হওয়া প্রয়োজন ছিল। এর পাশাপাশি এটাও ভেবে দেখতে হবে নেপালের এই আগ্রাসী আচরণের পেছনে চীনের কোনো ইন্ধন আছে কিনা, কারণ এমনটা না হওয়ার কোনো সুযোগ নেই। তবে ভারতের এমন অভিযোগকে একেবারে উড়িয়ে দিচ্ছেন নেপালের বিশ্লেষকরা। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান বলে মনে করছেন তারা। ভারত এবং নেপালের মধ্যে বহুমুখী সম্পর্ক এবং তা বহু বছরের। নানা কারণে এই সম্পর্কে অবনতি হতে পারে, সেটা পুরোপুরি দ্বিপাক্ষিক বিষয়। এক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষকে দায়ী করার কোনো সুযোগই নেই। আলোচনার মাধ্যমেই চলমান সংকটের সমাধান করা সম্ভব। সম্প্রতি লিপুলেক, কালাপানি সহ 3টি বিতর্কিত এলাকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে নেপাল। 1816 সালের সুগাউলি চুক্তি অনুযায়ী এই দাবি করা হয়। দিল্লি আপত্তি জানালেও তাতে কর্ণপাত করেনি কাঠমান্ডু। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। চীনের বেইজিংয়ের প্রদেশে ট্যাঙ্কার বিস্ফোরণে মারা গেছেন 19 জন, অগ্নিদগ্ধ আরও 189 ব্যক্তি। ট্যাঙ্কারটিতে তরল পেট্রোলিয়াম গ্যাস বহন করা হচ্ছিল। বিস্ফোরণে একটি ভবনেও আগুন লেগে যায়, ধসে পড়ে একাংশ। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ভবন ও গাড়িতেও। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে শঙ্কা চিকিৎসকদের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে এখনও অবহেলিত কৃষ্ণাঙ্গদের স্বাস্থ্যসেবা। করোনা মহামারীর সবচেয়ে বড় শিকার আফ্রো আমেরিকানরা। দেশটির মোট জনসংখ্যার 13% হলেও কোভিড-19 কৃষ্ণাঙ্গের প্রাণহানি শ্বেতাঙ্গদের তুলনায় 2.5 গুণ বেশি। প্রায় 1 কোটি জনসংখ্যার শিকাগোতে 30% আফ্রো আমেরিকান, অথচ শহরটিতে মোট কোভিড-19 আক্রান্তদের অর্ধেকের বেশি তারাই। 2 মাস আগেও শহরটিতে মৃতদের 68% ছিল কৃষ্ণাঙ্গ, যা এখন দাঁড়িয়েছে 72%। কেবল শিকাগো নয়, গোটা মার্কিন মূল্যকেই কোভিড-19 বড় শিকার কৃষ্ণাঙ্গরা। বেশিরভাগ অঙ্গরাজ্যেই তাদের আক্রান্তের হার 50%-এর বেশি। গুরুতর অসুস্থ করোনা রোগীদের 33%ই আফ্রো আমেরিকান। মহামারীর সবচেয়ে বড় শিকার আমরা। কারণ হলো দারিদ্র। আমাদের ঘরে খাবার নেই, তাই বের হতে হয়েছে। উন্নত চিকিৎসার সুযোগও নেই।
করোনার বিস্তারে কৃষ্ণাঙ্গ স্বাস্থ্যসেবার বেহাল দশা স্পষ্ট হলেও এই বিভাজন বহু পুরনো। অর্থনৈতিক কর্মকাণ্ডের ফ্রন্টলাইনে থেকেও মৌলিক সুবিধার ক্ষেত্রে যুগে যুগেই বঞ্চনার শিকার কৃষ্ণাঙ্গরা। ঘনবসতি, জীবনযাত্রার নিম্নমান আর দারিদ্র্য তাদের মৃত্যু ঝুঁকি বাড়িয়েছে বহুগুণ। দেশে কখনোই ন্যায় বিচার পায়নি। কৃষ্ণাঙ্গদের এই ক্ষতপূরণে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আমাদের বাইরে রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হয়। পুলিশের সহিংসতার সবচেয়ে বড় শিকারও বস্তিবাসী। তবে সামগ্রিক নীতিমালা আর কাঠামো পরিবর্তনের এটাই সময়। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে আবারও আলোচনায় দেশটির পদ্ধতিগত বর্ণবাদ আর বৈষম্যের দীর্ঘ ইতিহাস। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বর্ণবাদ বিরোধী আন্দোলনে কেবল যুক্তরাষ্ট্রই নয়, উত্তাল ইউরোপ, এশিয়ার এবং লাতিন আমেরিকা আর অস্ট্রেলিয়াতেও। ফ্লয়েড হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একাত্মতা প্রকাশের পাশাপাশি সব ধরনের বৈষম্যের ব্যাপারেও তারা বেশ সোচ্চার। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার জেরে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী আন্দোলনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আরও 2 কৃষ্ণাঙ্গ মার্কিনীর অপমৃত্যু। রোববার নিউ ইয়র্ক, ব্রুকলিন সহ বিক্ষোভে উত্তাল ছিল ছোট বড় শহরগুলো। মার্কিন মুলুকের বাইরেও অব্যাহত বর্ণবাদ বিরোধী প্রতিবাদের ঢেউ। যুক্তরাজ্যে ব্যাপক সহিংসতার পরও রাজপথ ছাড়েনি বিক্ষোভকারীরা। আন্দোলনের তীব্রতায় নড়ে চড়ে বসেছে ব্রিটিশ প্রশাসন। যুক্তরাজ্য থেকে বৈষম্য দূরীকরণে পদক্ষেপের অঙ্গীকার প্রধানমন্ত্রী বরিস জনসনের। সবার প্রথমে স্বীকার করতে হবে, হাজার হাজার মানুষ যখন ব্ল্যাক লাইভস ম্যাটার শিরোনামে শান্তিপূর্ণ আন্দোলন করে তখন বিষয়টি অগ্রাহ্য করা যায় না। শিক্ষা, স্বাস্থ্য, আইন ও বিচার ব্যবস্থায় বৈষম্য নিরসনের দিকে নজর দিতে হবে। প্রয়োজনে কমিশন গঠন করা হবে। রোববার বর্ণবাদের প্রতিবাদের সবচেয়ে বড় বিক্ষোভ হয় নিউজিল্যান্ডে। অকল্যান্ড ও ওয়েলিংটনে বৈষম্যহীন সমাজের দাবিতে রাজপথে নামে হাজার হাজার মানুষ। যুগের পর যুগ এমন একটি ব্যবস্থা মেনে নেওয়ার মানে হয় না, যেখানে কিছু মানুষ সুবিধা ভোগ করে আর বাকিরা বঞ্চিত হয়। আমাদের আন্দোলন কেবল জর্জ ফ্লয়েড হত্যা কিংবা আমেরিকায় কি হচ্ছে সে ইস্যুতে নয়। আমাদের প্রতিবাদ পুরো বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে। বর্ণবাদ বিরোধী আন্দোলনে পুলিশি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। আরেক ইউরোপীয় দেশ জার্মানিতেও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামে হাজারো মানুষ। বিক্ষোভ প্রতিবাদ হয়েছে এশিয়াতেও। রোববার টোকিওতে ব্ল্যাক লাইভস ম্যাটার শিরোনামে বিশাল মিছিলে সামিল হয় সর্বস্তরের মানুষ। কেবল জর্জ ফ্লয়েডের জন্য প্রার্থনা নয়, আমাদের পুরো ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। জাপানে বহু ডানপন্থী আছেন যারা বৈষম্যর চর্চা করেন। কোরীয় ও চীনারা এখানে মারাত্মক বিদ্বেষের শিকার। সব ধরনের বৈষম্যের অবসান আর ন্যায় বিচারের দাবিতে উত্তাল ছিল লাতিন দেশ ব্রাজিল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রদ্রিগো দুর্তেতে সরকারের কট্টর সমালোচক সংবাদকর্মী মারিয়া রেসাকে দোষী সাব্যস্ত করলেন ফিলিপিনের আদালত। হতে পারে 6 বছরের কারাদণ্ড। সংবাদভিত্তিক ওয়েবসাইট র্যাপলারের প্রধান নির্বাহী মারিয়ার বিরুদ্ধে 8 বছর আগের এক প্রতিবেদনের সূত্রে অভিযোগ আনা হয়। তার সাথে আরও এক সংবাদকর্মী শীর্ষ দোষী সাব্যস্ত হলেন। ওই প্রতিবেদনে সাবেক এক বিচারপতির সাথে ধনাঢ্য ব্যবসায়ীর অবৈধ যোগাযোগের অভিযোগ তোলা হয়েছিল। প্রতিবেদনটি প্রকাশের পরেই 2012 সালে ফিলিপাইনে কার্যকর হয় সাইবার লায়াবল আইন। তারই আওতায় 2017 সালে হয় মামলাটি। সিএনএনে কাজ করা মারিয়া অর্জন করেছেন বহু আন্তর্জাতিক পুরস্কার। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। বলা হচ্ছে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে সঠিক তথ্য খতিয়ে দেখতে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তারা। এদিকে সুশান্ত সিং এর মৃত্যুতে প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলছে মুম্বাই পুলিশ। ব্রান্দ্রার ফ্ল্যাটে কোনো সুইসাইড নোটের সন্ধান পাননি তদন্তকারী দল। 34 বছর বয়সী এই শিল্পীর মৃত্যুতে শোকে স্তব্ধ ভারত। অকালেই চলে গেলেন সুশান্ত, এই টুইট বার্তায় দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সহ সর্বস্তরের রাজনীতিকরা। দর্শক, এই ছিল আজকের যমুনার আইডেস্কে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।